বন্ধুরা, আমাদের মনে খারাপ চিন্তা কেন আসে? আমরা না চাইলেও আমাদের মনে খারাপ চিন্তা এসে যায়। কিন্তু কেন? মনই আমাদের সবচেয়ে বড় শত্রু, আর মনই আমাদের সবচেয়ে বড় বন্ধু। যখন আমরা মনের হিসাবে চলি, তখন আমরা বিভ্রান্ত হয়ে যাই। আর যখন আমরা মনকে বশে নিয়ে আসতে পারি, তখন আমরা জীবনে সব কিছুই হাসিল করতে পারি। আমরা আমাদের মনে আসা খারাপ চিন্তাকে আটকানোর অনেক চেষ্টা করি, কিন্তু যত আমরা এই খারাপ চিন্তাকে আটকানোর চেষ্টা করি, তত বেশি আমাদের মনের মধ্যে এই খারাপ চিন্তা প্রবেশ করে। আপনি যে জিনিসের থেকে যত দূরে যাওয়ার চেষ্টা করবেন, সেই জিনিস ততই আপনার কাছে আসার চেষ্টা করবে। এই জন্য সেই জিনিসের থেকে দূরে যাওয়ার চেষ্টা না করে তাকে বশে আনার চেষ্টা করুন। একবার এক যুবক গৌতম বুদ্ধের কাছে আসে আর গৌতম বুদ্ধকে বলে, হে বুদ্ধ, আমার মনে এত খারাপ চিন্তা কেন আসে? আমি চাই না আমার মনে এই খারাপ চিন্তা আসুক, কিন্তু আমার মনে সবসময় কাম বাসনার চিন্তা ঘোরাফেরা করে। আর আমি এই বিষয়ে চিন্তা করতে করতে বিব্রত হয়ে যাই। আমার শক্তি আর সময় এসব চিন্তা করতে গিয়ে নষ্ট হয়ে যায়। আর এসব চিন্তা করার জন্য আমি কখনোই শান্ত থাকতে পারি না। আর আমি সবসময় স্ত্রীলোক দেখে মোহিত হয়ে যাই, নিজেকে নিজে কখনোই আটকাতে পারি না। তখন বুদ্ধ হাসে আর ওই যুবককে বলে, তুমি কি জানো কাম বাসনা আসলে কি? তখন যুবক উত্তরে বলে, হে বুদ্ধ, আমি তো জানি না কাম বাসনা আসলে কি, কিন্তু হ্যাঁ, এটা যাই হোক খুব খারাপ জিনিস। তারপর বুদ্ধ যুবককে বলে, সবার প্রথমে তোমাকে বুঝতে হবে প্রাকৃতিক রূপে আমাদের ভিতরে যা আছে সেগুলো কোনোটাই খারাপ নয়। আমাদের জীবনে তার কোনো না কোনো প্রয়োজন অবশ্যই আছে। বাসনা খারাপ নয়, এটা তো আমাদের মনে একটা ভাবনার বিষয়, যেটা আমাদের কোনো জিনিসের চাহিদার কথা মনে করায়। তখন আমরা সেই জিনিসটা পাওয়ার জন্য তার প্রতি আকর্ষিত হয়ে যাই। যেমন তোমার কাছে যদি ধন সম্পত্তি কম থাকে, তাহলে তোমার মনে তাকে অর্জন করার বাসনা উৎপন্ন হবে। তাহলে বাসনা অন্য কিছু নয়, বাসনা হলো এক প্রকার চাহিদা। আর যখনই চাহিদা শারীরিক হয়, তখন তাকে কাম বাসনা বলে। যুবক গৌতম বুদ্ধকে বলে, হে বুদ্ধ, কাম বাসনা আসলে কি সেটা তো আমি বুঝতে পারলাম, কিন্তু আমাকে এটা বলে দিন যে এটা আসে কোথা থেকে, কিভাবে এটা আসে? গৌতম বুদ্ধ বলে, কাম বাসনা কোথা থেকে আসে না, এটা তো আমাদের মনের ভিতরেই থাকে, আর এটা থাকারও দরকার, আর তাহলেই তো মানব জাতির বিস্তার হবে। তখন যুবক বলে, যদি এটা আমাদের মনের ভিতরে থাকে আর এটা দরকারও হয়ে থাকে, তাহলে এটা মানুষ খারাপ চোখে দেখে কেন? বুদ্ধ বলে, এটাই তো সমস্যা। মানুষ এই কাম বাসনা নিয়ে ভুল ধারণা করে থাকে, আর এটাকে মানুষ লুকিয়ে আর চাপিয়ে রাখার চেষ্টা করে। কাম বাসনা থাকা খারাপ নয়, কিন্তু খারাপ হলো কাম বাসনাকে ভুলভাবে ব্যবহার করা। মানুষ যেটাকে ভালোবাসে শুধুমাত্র তার জন্যই বাঁচতে শুরু করে, আর তাকে পাওয়া নিজের লক্ষ্য বানিয়ে নেয়, আর সবসময় এই বিষয়ে ভাবতে থাকে। কিন্তু এগুলো হলো মানুষের ভুল। তারপর বুদ্ধ বলে যে, তুমি জানো পশুদেরও কাম বাসনা আছে? যুবক উত্তরে বলে, হে বুদ্ধ, আমি জানি পশুদেরও কাম বাসনা আছে, তারাও তো বংশবিস্তার করে। তখন বুদ্ধ বলে, তাহলে পশুদের কাম বাসনাকে আমরা কেন ভুল বলি না? তখন যুবক বলে, হে মহাত্মা, আমার জানা নেই, আপনি আমাকে বলে দিন। গৌতম বুদ্ধ বলে, কারণ পশুরা কাম বাসনার প্রয়োগ আনন্দ প্রাপ্তির জন্য করে না, তারা খালি সন্তান উৎপন্নের জন্য কাম বাসনার প্রয়োগ করে। প্রকৃতি পশুদের এই ক্ষমতাটা দেয়নি যে তারা কাম বাসনাকে নিজের জীবনে সুখের আধার বানাতে পারে, কিন্তু মানুষ প্রকৃতি থেকে পাওয়া সমস্ত জিনিসকে নিজের সুখের জন্য প্রয়োগ করে। শুধুমাত্র মানুষই কাম বাসনাকে নিজের সুখের আধার বানিয়ে নিয়েছে, যেটা প্রকৃতি আমাদের শুধুমাত্র বংশ বিস্তারের জন্য দিয়েছিল। কিন্তু মানুষ কাম বাসনাকে জীবনের পরম লক্ষ্য বানিয়ে রেখেছে, আর এইভাবে কাম বাসনা লাগামহীন হয়ে যায়, যেটা মানুষের অনেক বড় ভুল। যুবক বুদ্ধকে বলে, হে মহাত্মা, মানুষের মধ্যে এই কাম বাসনা এত বেশি কেন? কেন এটা আমাদের লাগামহীন হয়ে যায়? গৌতম বুদ্ধ বলে, শোনো, এখন যেটা আমি তোমাকে বলবো সেটা তুমি মনোযোগ দিয়ে শুনবে, তাহলে তুমি কাম বাসনার সব খেলায় বুঝতে পারবে, আর তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তখন গৌতম বুদ্ধ যুবককে বলতে শুরু করে, এক সময় এক আশ্রমে তার গুরু এবং শিষ্য বাস করত।
শিষ্যরা প্রতিদিনই গ্রামে গ্রামে ভিক্ষা করতে যেত। ওই আশ্রমের এক শিষ্য যে গ্রামে ভিক্ষা করতে যেত সে রাস্তায় একটা নদী পড়তো। ওই শিষ্য প্রতিদিন ওই রাস্তা দিয়ে ভিক্ষা করতে যেত। তারপর একদিন সে দেখে যে একজন ছেলে গাছের পিছনে লুকিয়ে আছে। ওই ছেলেটির কাছে যায়, তাকে গিয়ে বলে যে ভাই, তুমি এইভাবে গাছের আড়ালে লুকিয়ে কি দেখছো? তখন ছেলেটি বলে, আরে তুমি কি দেখতে পাচ্ছ না আমি যেটা দেখছি? তখন ওই শিষ্য নদীর দিকে তাকিয়ে দেখে কিছু মেয়ে জল ভরছিল। ওই মেয়েগুলো 14 থেকে 15 বছর বয়সের। তখন শিষ্য ওই ছেলেটিকে বলে, আরে ভাই, ওইখানে তো কতগুলো মেয়ে জল ভরছে, এটা লুকিয়ে দেখার কি আছে? তখন ওই ছেলেটি শিষ্যর দিকে তাকিয়ে বলে, আরে পাগল, তুমি কি দেখতে পাচ্ছ না কেমন করে ওই পরীরা নদী থেকে জল ভরছে? ওদের হরিণের মতন চলাটা দেখো, ওদের নরম শরীরটা দেখো, আর যখন জলের কলসিটা কোমরে নেয় তখন তাদের কোমরের ঢেউ খেলাটা দেখো, আর দেখো ওদের লম্বা চুল কত সুন্দরভাবে তাদের কোমরে দোল খাচ্ছে। এরপর শিষ্য নদীর দিকে তাকায় আর তাদের দেখতেই থাকে। এতক্ষণ তো তার মনে কোনো ভয় ছিল না, কিন্তু এখন সে শিষ্য গাছের আড়ালে লুকাতে থাকে আর তাদের দেখতে থাকে। আর যখনই শিষ্য লুকিয়ে তাদের দেখে তখন তার শরীর কেঁপে ওঠে আর মনে মনে বলে, আমি এটা কি করছি? আমি যেটা করছি এটা ঠিক নয়, আমার এখান থেকে চলে যাওয়া উচিত। আর তাড়াতাড়ি করে তখন ওই শিষ্য সেখান থেকে চলে যায় আর সে আশ্রমে পৌঁছে যায়। আশ্রমে গিয়ে সে নিজের কাজ করতে থাকে, কিন্তু ওইখানে যেগুলো সে দেখে আসে সেগুলোই তার চোখের সামনে বারবার ভাসছিল আর তার মনে মনে বারবার সেগুলো দেখার বাসনা জাগে আর তার কোনো কাজেই মন লাগছিল না। সকাল হতে সে ভিক্ষার জন্য আশ্রম থেকে বেরিয়ে যায় আর সে আবার নদীর ধারে পৌঁছায় যেখান থেকে ওই ছেলেটি মেয়েগুলোকে দেখছিল। আর তখন ওই শিষ্য ওই ছেলেটির সাথে লুকিয়ে লুকিয়ে মেয়েদের দেখতে থাকে। এরপর থেকে শিষ্য প্রতিদিন এটা করতে থাকে, এটা তার একটা রোজকার কাজ হয়ে যায়। এখন এই শিষ্যর আর কোনো কাজে মন লাগে না আর সে কিছু না কিছু নিয়ে সব সময় ভাবতে থাকে। সে আশ্রমের কাজও ঠিকমতো করতে পারতো না, না সে ঠিকমতো ঘুমাতে পারতো, না সে ঠিকমতো খেতে পারতো। তার মন সবসময় উদাস হয়ে থাকতো। তার মনে বারবার ওই মেয়েদের সুন্দরতা দেখার জন্য লালায়িত হয়ে থাকতো। যখন সে গুরুর কাছে যেত তখনও তার মনে উদাসীনতা থাকতো। গুরু তার আচানক ব্যবহারগুলো বুঝতে পারত। তারপর একদিন গুরুদেব তার শিষ্যকে ডেকে বলে, আজ আমরা একসাথে ভিক্ষা করতে যাব। তখন শিষ্য বলে, না না গুরুদেব, আপনি কেন এত চিন্তা করছেন? আমি ঠিকভাবে ভিক্ষা করতে পারি। তখন গুরু শিষ্যকে বলে, ঠিক আছে, তুমি একাই যাও ভিক্ষা করতে। তখন শিষ্য তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে যায় ভিক্ষার জন্য। শিষ্য বেরিয়ে যাওয়ার পর গুরুদেব তার পিছন পিছন যায়, এটা দেখার জন্য যে সে কোথায় যায়, কার সাথে সাক্ষাৎ করে। এগুলো দেখার জন্য তার পিছন পিছনে চলতে থাকে। কিছু দূর যাওয়ার পর গুরুদেব দেখে তার শিষ্য একটা ছেলের সাথে একটা গাছের পিছনে অপরাধীর মতো লুকিয়ে আছে। তখন গুরুদেব দেখে তার শিষ্য গাছের পিছনে লুকিয়ে কিছু মেয়েদের দেখছে যারা নদী থেকে জল ভরছিল। তখনই গুরু শিষ্যকে বলে যে, শিষ্য, তুমি কি এই মেয়েদের থেকেও ভিক্ষা নেবে? গুরুর গলার আওয়াজ শুনে সে ভয় পেয়ে যায় আর ঘামতে থাকে। সে থরথর করে কাঁপতে থাকে, যেমন একটা চোরকে চুরি করার সময় হাতে নাতে ধরে ফেলে। ওই শিষ্যর অবস্থা খুব খারাপ হয়ে যায়, সে কিছুই বলতে পারে না। আর ওই ছেলেটি যে শিষ্যর সাথে ছিল সে ওই স্থান থেকে দৌড়ে পালিয়ে যায়। তখন ওই শিষ্য গুরুদেবের চোখে চোখ রেখে কথা বলতে পারছে না। তখন গুরুদেব শিষ্যর দিকে তাকিয়ে বলে, আমার শিষ্য তো নির্ভীক ছিল, তার তো কোনো বিষয় ভয় ছিল না, কিন্তু এটা কি, তুমি তো ভয়ে কাঁপছো। তখন শিষ্য গুরুদেবকে বলে যে, আমাকে ক্ষমা করে দিন গুরুদেব, আমার এতে কোনো দোষ নেই। ওই ছেলেটি আমাকে এসব দেখার জন্য আগ্রহী বানিয়েছে, কিন্তু আজ থেকে আমি কথা দিচ্ছি এমন কাজ আর কোনোদিনও করব না। আমাকে ক্ষমা করে দিন গুরুদেব। তখন শিষ্যকে বলে, কোনো ব্যাপার না, তবে একটা কথা মনে রেখো, যেমন আমরা সঙ্গ লাভ করি তেমনই বিচার আমাদের মনে প্রবেশ করে। এই জন্য বলি, ভালো লোকের সঙ্গ করো, তাহলে বিচার ও বুদ্ধির লাভ হবে। এরপর গুরুদেব
শিষ্যকে আশ্রমে নিয়ে আসে। এরপর শিষ্য খুব ভালোভাবেই আশ্রমের কাজে মনোযোগ দেয়। সে তখন ওই রাস্তা ছেড়ে অন্য রাস্তা দিয়ে চলতে থাকে। সে তার কাজ ঠিকঠাকই করত, কিন্তু ধীরে ধীরে তার মনে ক্রোধের উৎপন্ন হয়। এরপর সে অন্য শিষ্যর সাথে ক্রোধিত হয়ে কথা বলতো। সে উদাসীন থাকতে শুরু করে, আর সে ঠিক সময়ে খাওয়া দাওয়া করতো না, আর সে খাবারও খুব কম খেতে থাকে। এক রাতে গুরু ওই শিষ্যর কাছে আসে আর বলে যে, তুমি তোমার কথা কতবার খেলাপ করেছো। এই কথা শুনে শিষ্য গুরুদেবের চরণে লুটিয়ে পড়ে আর কান্না করতে থাকে। কাঁদতে কাঁদতে গুরুদেবকে বলে যে, গুরুদেব, আমি অনেকবার আমার কথা খেলাপ করেছি। আমি বারবার আপনাকে কথা দিই, বারবারই আমি নিজের কথা খেলাপ করি। হে গুরুদেব, আমার মন আমার নিয়ন্ত্রণে নেই। আমি অনেক চেষ্টা করি আমার মন থেকে খারাপ চিন্তা দূর করার জন্য, কিন্তু আমি কোনোভাবেই এই খারাপ চিন্তা দূর করতে পারছি না। তখন গুরু শিষ্যকে বলে, এসো আমার সাথে। গুরু শিষ্যকে একটি বাগানে নিয়ে যায়। শিষ্যকে বলে, দেখো, ওইখান দিয়ে কিছু নালা তৈরি হয়েছে, যা দিয়ে নদীর জল ওই গাছগুলো পর্যন্ত আসে। এই জল একটা স্বাভাবিক গতিতে আসছে। তুমি কি এই জলের গতিকে আটকাতে পারবে? তখন শিষ্য বলে, হ্যাঁ গুরুদেব, আমি এই গতিকে আটকাতে পারবো। তখন শিষ্য কিছু মাটি ওই নালিতে দিয়ে দেয়, আর জল কিছু সময়ের জন্য দাঁড়িয়ে যায়। এরপর জল ওই মাটির ওপর দিয়ে আসতে শুরু করে। তখন গুরু শিষ্যকে বলে, এটা কি? জল তো তুমি আটকাতে পারলে না। তখন শিষ্য কিছু পাথরের টুকরো নিয়ে ওই নালাতে দিয়ে দেয়। আবার কিছু সময়ের জন্য জল দাঁড়িয়ে যায়। এরপরে আবার ওই কাকর পাথরের ওপর দিয়ে জল আসতে শুরু করে। এরপর গুরুদেব বলে যে, শিষ্য, জল তো আবার চলে আসছে। তুমি যে বলেছিলে তুমি এটাকে আটকাতে পারবে। তখনই শিষ্য বলে, ঠিক আছে গুরুদেব, আমি এই জলকে আটকে দেখাবো। তখন শিষ্য একটি বড় পাথর নিয়ে আসে আর ওই নালিতে দিয়ে দেয়, আর জল আসা বন্ধ হয়ে যায়। তখন শিষ্য গুরুদেবকে বলে, দেখেছেন গুরুদেব, আমি বলেছিলাম না জল আসা বন্ধ করে দেব। আমি এই নালি দিয়ে জল আসা বন্ধ করে দেখালাম। আপনার কথা আমি সম্পূর্ণ করলাম। গুরুদেব হাসে আর বলে, আচ্ছা, মনোযোগ দিয়ে দেখো, জল কি সত্যি আটকেছে? জল তো পিছনের নালীগুলো ভেঙে আশেপাশে দিয়ে আসতে শুরু করেছে। গুরুদেব বলে, মনোযোগ দিয়ে দেখো, এই জলের গতি তার রাস্তা বদলে আবার সামনে দিয়ে বয়ে যাবে। আর কিছু সময় পর এমনটাই হলো। তারপর গুরু শিষ্যকে বোঝায় যে, তোমার সাথে ঠিক এমনটাই হচ্ছে। তুমি বারবার চেষ্টা করছো, কিন্তু বারবার তোমার এই চেষ্টা ব্যর্থ হচ্ছে, আর বারবার এই চেষ্টা ব্যর্থ হতেই থাকবে। তুমি যত বড়ই পাথর দাও না কেন সামনে। এসব দেখে শিষ্য নিরাশ হয়ে যায়, আর শিষ্য গুরুদেবকে বলে, হে গুরুদেব, এমন কোনো পদ্ধতি নেই যার দ্বারা আমি এই খারাপ চিন্তা থেকে বেরিয়ে আসতে পারি? তখন গুরুদেব শিষ্যকে নদীর পাড়ে নিয়ে আসে আর বলে, দেখো, এই নালীগুলো দিয়ে জল বাগানের দিকে যাচ্ছিল। আমি যদি এই নালীর মুখটা এখান থেকে বন্ধ করি, তাহলে জল আর এই নালী দিয়ে যাবে না। তখন শিষ্য বলে, হ্যাঁ গুরুদেব, অবশ্যই এটা হতে পারে। আমি এই নালীর গতি এখান থেকে বন্ধ করে দিচ্ছি, তাহলে এই নালী দিয়ে আর জল যাবে না। তখন শিষ্য ওই নালীগুলোকে অনেক কষ্ট করে পাথর আর মাটি দিয়ে বন্ধ করে দেয়, আর গুরুদেবকে বলে, হে গুরুদেব, আমি এই জল বন্ধ করে দিয়েছি। এখন এই জল আর এই নালী দিয়ে বাগানে যাবে না। তখন গুরুদেব বলে, শিষ্য, জল যদি বাগানে না যায়, তাহলে গাছপালা জল কি করে পাবে? ওই গাছপালাতে জল অবশ্যই দরকার, আর ওই গাছপালার মধ্যে এমন কিছু গাছপালা আছে যাদের প্রতিদিন জল দরকার। জল না পেলে তারা মারা যাবে। তখন কি হবে? জল তো আমাদের খুলতেই হবে। শিষ্য গুরুদেবের কথা শুনে আবার ওই নালীর মুখ খুলে দেয়। তখন গুরু শিষ্যকে বলে, আমরা যদি এই সম্পূর্ণ জলকে বাগানের দিকে ঘুরিয়ে দিই, তাহলে কি হবে? তখন শিষ্য উত্তর দেয়, গুরুদেব, তাহলে এই বাগানের গাছপালা যত আছে সব জলের তলায় পড়ে মারা যাবে। ওখানে কোনো গাছপালা আর বেঁচে থাকবে না। তখন গুরু হাসে আর বলে, তুমি এই কথাটা বোঝো যে আমাদের কোন জিনিসটাকে আটকানো দরকার। শুধু আমাদের মধ্যে নিয়ন্ত্রণ আনতে হবে। কম জলেও গাছপালা নষ্ট হয়, আবার বেশি জলেও গাছপালা নষ্ট হয়। আমাদের জীবনও নিয়ন্ত্রণের দ্বারাই চলে। গুরু শিষ্যকে বলে, যদি আমি তোমাকে বলি তুমি আমের সম্পর্কে ভেবো না, তাহলে তোমার মনে
সবচেয়ে প্রথমে কোন চিত্রটি আসবে? শিষ্য বলে, গুরুদেব, আমার মনে তো প্রথমে আমের চিত্রই আসবে। গুরু বলে, আমরা যখন জোর করে আমাদের মনের খারাপ চিন্তাগুলোকে চাপিয়ে রাখার চেষ্টা করি, তখন সেই খারাপ চিন্তা আমাদের মনে আরও শক্তিশালী হয়ে প্রবেশ করে। এই জন্য আমাদের তাকে চেপে রাখার চেষ্টা করা উচিত নয়, তাকে নিয়ন্ত্রণে আনা উচিত। আর গুরু শিষ্যকে বলে, আমাদের মনে এই খারাপ চিন্তা খারাপ লোকের সঙ্গতেই আসে। তখন শিষ্য বলে, গুরুদেব, আপনি ঠিকই বলেছেন, আমি আমার মার্গ থেকে সরে গিয়েছিলাম। তারপর ওই শিষ্য সেই রাতে নিশ্চিন্তভাবে ঘুমায়। পরদিন সকালে সে আবার ভিক্ষার জন্য বেরিয়ে যায়। সেই রাস্তা দিয়ে সে যায় যে রাস্তাতে ওই ছেলেটি ওই মেয়েগুলোকে দেখছিল। আজও সেই ছেলেটি গাছের আড়ালে দাঁড়িয়ে ওই মেয়েগুলোকে দেখছে। আর ওই শিষ্য নদীর কাছে যায় যেখানে মেয়েগুলো জল ভরছিল। শিষ্য ওই মেয়েদের কাছ থেকে জল চায়। ওই মেয়েদের মধ্যে একটা মেয়ে ওই শিষ্যকে জল পান করায় আর শিষ্যর চরণ স্পর্শ করে। আর শিষ্য তাকে আশীর্বাদ দেয় যে তোমার মঙ্গল হোক। ওই শিষ্যর মুখে হাসি ফুটে ওঠে, যেন মনে হচ্ছে সে হারিয়ে যাওয়া কোনো কিছু আবার ফিরে পেয়েছে। তারপর সে তার রাস্তায় চলতে শুরু করে। তখনই পিছন দিয়ে ওই ছেলেটি আসে যে ওই গাছের পিছনে লুকিয়ে ছিল, আর বলে, কি ব্যাপার, আজকে তুমি তাদের খুব কাছ থেকে দেখলে, তুমি তো আমার আগে আছো। তখন শিষ্য বলে, আমরা সবসময় অন্যকে দেখার জন্যই ব্যস্ত হয়ে থাকি, নিজের দর্শন করতেই পারি না। তুমি আর কতদিন এই গাছের পিছনে লুকিয়ে থাকবে? কাউকে পছন্দ করো আর তাকে বলে দাও, আর সেও যদি তোমাকে পছন্দ করে তাহলে বিয়ে করে নাও। আর তার আগে নিজের পায়ে দাঁড়াও, নিজের পরিচয় তৈরি করো। এইভাবে নিজের সময় আর নষ্ট করো না। তারপর ওই ছেলেটি ওই শিষ্যর সাথে প্রতিদিন দেখা করে আর নদীর পাড়ে যাওয়া বন্ধ করে দেয়। তারপর ওই ছেলেটি নিজে কিছু হওয়ার জন্য সংঘর্ষ করতে থাকে। তখন গৌতম বুদ্ধ ওই যুবককে বলে, তাহলে দেখলে ভালো সঙ্গের সাথে চললে কি হয়? খারাপ সঙ্গ বদলাও, খারাপ চিন্তা বদলাও। বুদ্ধ যুবককে বলে, এবার কি তোমার সব প্রশ্নের উত্তর পেলে? যুবক বলে, হ্যাঁ মহাত্মা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তারপর গৌতম বুদ্ধ যুবককে বলে, যখন তোমার মনে খারাপ চিন্তা আসবে তখন তুমি নিজেকে দোষী বানিয়ে নিও না। এটা শরীর, তুমি তাকে জোর করে কোনো কিছু চাপিয়ে রাখতে পারবে না, কিন্তু তোমার কাছে ক্ষমতা আছে তাকে নিয়ন্ত্রণ করার। এই জন্য তুমি নিজেকে চেনার চেষ্টা করো, তোমার কাছে সেই ক্ষমতা আছে। এটা বলে গৌতম বুদ্ধ ধ্যানে বসে যায়, আর যুবক বুদ্ধকে প্রণাম করে সেখান থেকে চলে আসে। বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।